এখন মোটামুটি চ্যানেল ফরম্যাট সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এইবার আমি মূলত বলার চেষ্টা করব কিছু স্পেসিফিক এবং কিছু ইফেক্টিভ টিপস নিয়ে, যেটা দিয়ে একটা ইফেক্টিভ বা একটা সাকসেসফুল এসওপি লেখা যেতে পারে। সো নেক্সট প্লিজ। ওকে। সো এসওপি লেখার শুরুতে আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আমরা কি ইনক্লুড করব না। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় যে আমরা কি কি ইনক্লুড করতে হবে, কি কি লিখতে হবে, এটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি যে এসওপিতে কি থাকবে না থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও মাথায় রাখা উচিত যে আসলে আমাদের কি ইনক্লুড করা উচিত না। কারণ যেটা আমাদের ইনক্লুড করা উচিত 5টা জিনিস, তার মধ্যে একটা জিনিস মিস হইলে সেটা চোখে কম পড়ে। কিন্তু যেটা উচিত না সেটা একটাই ইনক্লুড হলে এটা সবার চোখে আগে পড়ে। সো এই জন্য এটা আমাদেরকে ইকুয়াল ইম্পর্টেন্সে এটা মাথায় রাখা উচিত। ফর এক্সাম্পল, যেটা সাব্বির ভাই বলতেছিলেন যে তার প্রথম প্যারাগ্রাফে একটা মোটিভেশন থাকবে, যে আমি এই প্রোগ্রামটা বা আমার এই যে ক্যারিয়ার পাথ, আমি এই পাবলিক হেলথ ফিল্ডে, কমিউনিটি হেলথ হেলথ ফিল্ডে, এই ফিল্ডে আমি কেন আসছি। এটা কি বাই ডিফল্ট আমি, যেটা বাংলাদেশের সিস্টেম, যা আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেই, যে সাবজেক্ট আসে সেটা আমরা চুজ করি, সেখান থেকে যেটা আমার সিরিয়াল আসে সেইটা আমি পড়তেছি। তো আহ, এটা কি এরকম যে বাই ডিফল্ট কেউ আমাকে ধরাই দিল যে তুমি এই সাবজেক্ট পড়ো, এরকম নাকি আমার এই সাবজেক্টের পড়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা স্টোরি আছে। এইটা থাকাটা খুব জরুরি। ইভেন দো আমাদের যদি ওরকম আসলে আমরা সেরকম রিকল করতে নাও পারি, একটা স্টোরি সুন্দর করে যেন একটা বিলিভেবল একটা স্টোরি আমরা যেন দাঁড় করাতে পারি যে এই কারণে আহ, 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 আমি এই সাবজেক্টে বা এই ক্যারিয়ার পাথে আমি আসছি। সো এই ক্ষেত্রে ওই স্টোরিটা বলা জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম, মানে আমার জীবনের সব স্টোরি যে আমি সেখানে লিখবো, কারণ সেখানে পেজ লিমিটেশনস আছে, সেখানে আদার্স অনেক কম্পোনেন্ট আছে। সো আমাদের সেখানে আমাদের পুরো লাইফ স্টোরি লেখার দরকার নাই। শুধুমাত্র সেইটুকুই লিখবো যেটা আমার এই কোর্সের সাথে সম্পর্কিত বা আমার ক্যারিয়ার পাথের সাথে রিলেভেন্ট। ফর এক্সাম্পল, আমি পাবলিক হেলথ ফিল্ডে বা পাবলিক হেলথ রিলেভেন্ট ফিল্ডে আমি পড়তে আসতে চাইতেছি বা আমার ক্যারিয়ার করতে চাই। তো সেক্ষেত্রে আপনি এমন একটা স্টোরি, এমন একটা কিছু আপনি এক্সাম্পল হিসেবে দিলেন যেটা শুধুমাত্র পাবলিক হেলথের সাথে যুক্ত। আপনি হয়তো আদার্স অনেক ভলেন্টারি কাজ করছেন, অনেক সোশ্যাল ওয়ার্কে আপনি ইনভলভ, কিন্তু সেখান থেকে আপনি হয়তো একটা স্টোরি পিক করে যে যেটা মূলত হেলথের সাথে হয়তো বেশি যায়, বা যে কোনো একটা সোশ্যাল ওয়ার্ক সেটার সাথে যেটা রিলিভেন্ট, সেরকম একটা স্টোরি আপনি শেয়ার করেন। আপনার 10টা স্টোরি শেয়ার করার দরকার নেই। আপনার কারো কারো এমন থাকতে পারে অনেকগুলো স্টোরি আছে, অনেক কিছু করছে, সামহাও তার সাথে সেরকম হয়ে গেছে। তো সবগুলো শেয়ার করার দরকার নাই, সেরকম স্পেসও আপনার নাই, বা সেরকম সেই স্টোরি পড়তে আপনার প্রফেসররা বা অ্যাডমিশন কমিটি ইন্টারেস্টেডও না। সেটা মেক শিওর করতে হবে যে এটা যেন আমার সারা জীবনের সব স্টোরি লেখার দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা অনেক সময় লিখতে গিয়ে খুব এক্সপ্লেন, খুব বোঝানোর চেষ্টা করি যে আমি খুবই মোটিভেটেড, খুবই ডেডিকেটেড সায়েন্সের প্রতি, হেলথ সায়েন্স বা পাবলিক হেলথের প্রতি। এইটা আমার একদম আজন্ম স্বপ্ন। মানে এইভাবে বোঝানোর চেষ্টা করি বা এইভাবে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো সেটাও লেখার দরকার নাই, এইভাবে ফোকাস করার দরকার নাই। যেটা আমি এখানে লিখছি যে আপনি একদম 5 বছরের বাচ্চা, আর আপনি সেটা এক্সপ্লেন করতেছেন যে আপনি সেই 5 বছর বয়সে আপনি সায়েন্সকে ভালোবেসে ফেলেছেন, এরকম ব্যাপার স্যাপার। সো ব্যাপারটা এরকম না, এটা যেন খুবই লজিক্যাল ওয়েতে হয়। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমি আমার এসওপিতে, যেমন সাব্বির ভাই তার এসওপিতে দেখাইলো যে কিভাবে সে তার মোটিভেশন পার্টটা লিখছে। সো আমি আমারটা কুইকলি শেয়ার করতে পারি। যেমন আমি এরকম করে লিখছিলাম যে আহ, আমি বাংলাদেশে নিউট্রিশনে পড়াশোনা করছি এবং এখানে আমি পপুলেশন হেলথে অ্যাপ্লাই করতেছি। সো আমি এইভাবে লিখছি যে আমি এমন একটা সোসাইটিতে বড় হয়েছি যেখানে আম, মানে হেলথ প্রবলেম খুবই প্রিভ্যালেন্ট একটা ইস্যু। আশেপাশে বাচ্চারা ম্যালনিউট্রিশনে ভুগতেছে, আশেপাশে আমার ফুড ইনসিকিউরিটি, এইটা দেখে আমার আশেপাশে বড় হওয়া। সো তখন থেকে এগুলো আমাকে অলওয়েজ মোটিভেট করছে যে আমি তাদের জন্য কিছু করতে চাই। আমি বলি নাই যে আমি তাদের নিউট্রিশনে কাজ করতে চাই, আমি তাদের ফুড সিকিউরিটি নিয়ে কাজ করছি, আমি বলছি যে আমি তাদের জন্য কিছু করতে চাই, দ্যাটস মাই গোল, হোয়াট এভার, বাট তাদের জন্য আমি কিছু করতে চাই। দেন এটা আমার আলটিমেট ক্যারিয়ার গোল, এটা আমাকে মোটিভেট করছে যে টু ডু সামথিং ফর দিস ভালনারেবল পিপল। দেন আমি বলছি যে uh, when I admitted into my university, then I had the opportunity to choose subjects, and then I picked food and nutrition because I felt this is a very important. This could be a very important area where I can contribute, and it helps people.
in a broader scale to upscale their nutrition, to upscale their food security. So আমি এইভাবে জিনিসটাকে সাজাইছি যে এই কারণ যেহেতু আমার ওরকম একটা ইয়ে ছিল, যে আমার দেশের প্রচুর মানুষ অপুষ্টিতে ভুগতেছে, তাদের অনেক ফুড ফুড ইনসিকিউরিটির প্রবলেম আছে। সো আমি যদি এই সাবজেক্টেই পড়ি তাহলে হয়তো আমি তাদের জন্য কিছু একটা করার সুযোগ পাবো। সেই জন্য আমি এই সাবজেক্টটা চুজ করছি। সো ওইটা ছিল আমার কাইন্ড অফ মানে মোটিভেশনাল একটা ওয়ে, ওইভাবে আমি জিনিসটাকে রিলেট করার চেষ্টা করছি। সো আমি আমার শুরুই করলাম ইউনিভার্সিটি লাইফ থেকে। আমি ওটা বলি নাই যে আমি যখন ক্লাস 5 6 ছিলাম তখনই আমার মনে হয়েছে যে আমি একটা কিছু করে ফেলি। ইটস নট লাইক দ্যাট। থার্ড একটা জিনিস হলো ওয়ার্ড লিমিট, ওয়ার্ডস উইদাউট এভিডেন্স অর সাপোর্ট। আপনি একটা জিনিস বলবেন, একটা স্টেটমেন্ট দিলেন যে এটা এরকম ছিল, সেটা অলওয়েজ একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, যেমন আমি আমার স্টেটমেন্টের সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফে আমার এরকম ছিল যে আমি কমিউনিটিতে কাজ করতে গিয়েছি। আমার এই যে আমি যে ফিলিংসটার কথা শুরু দিয়ে শুরু করছি যে আহ, অপুষ্টিতে ভোগা শিশু বা ফুড ইনসিকিউরিটির মানুষজন, ফুড ইনসিকিউরিটি হাউস হোল্ড গুলো আছে, আমি তাদের জন্য কিছু করতে চাই। দেন এটাকে আমি কানেক্ট করছি এইভাবে যে আমি আমার আন্ডারগ্রেড পড়াকালীন সময় আমি কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেটা দিয়ে এটা আমি আরো এই রিয়েলাইজেশনটা আমার আরো স্ট্রং হয়েছে। ফর এক্সাম্পল, এখানে আমি অবশ্যই এক্সাম্পলটা দিয়েছি যে আমার অনার্সের ফোর্থ ইয়ারে আমার একটা ইন্টার্নশিপ ছিল, যেটা ইউনিসেফের সহযোগিতায় আমরা 6 মাস মেয়াদী একটা ইন্টার্নশিপ করছিলাম। সেখানে আমরা গ্রামে গিয়েছি, মানে মাল্টিপল টাইমস আমরা গ্রামে গিয়ে আহ, উম, আহ, আমাদের যে সার্ভে করেছি, সার্ভে থেকে ডেটা নিয়ে এসে সেই ডেটাগুলা এক্সট্রাক্ট করে অ্যানালাইজ করে দেখার চেষ্টা করছি যে এই গ্রামের ওভারঅল নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন। দেন আমরা স্পেসিফিক্যালি প্রেগনেন্ট উমেনদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আবার আবার সেকেন্ড টাইম গিয়ে তাদেরকে ইন্টারভেনশন, বিভিন্ন ধরনের এডুকেশনাল ইন্টারভেনশন ডেভেলপ করে তাদেরকে সেটা ডেলিভারি করার চেষ্টা করছি। সো ওইটা নিয়ে আমি একটু 2 3 লাইন বলে দেন এটা বলছে যে এই কাজ করার সময় আমার এই রিয়েলাইজেশনটা আরো বেশি হয়েছে, যেহেতু আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার কমিউনিটির সাথে ভেরি ক্লোজলি গিয়ে কাজ করার সুযোগ হয়েছে। সো আমি একটা কথা বলছি শুরুতে, সেটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে মানে প্রুফ করে দিলাম যে এটা আমি আন্দাজে বলতেছি না যে আমার কমিউনিটির এই সমস্যা। সো এটাকে আমি কানেক্ট করে দিলাম আর কি। সো ব্যাপারটা এরকম। অ্যান্ড খুবই জেনারেল কিছু স্টেটমেন্ট, যে এগেইন যেটা আপনার ফিল্ডে রিলিভেন্ট, ফিল্ডে পাবলিক হেলথে হোক বা যে কোনো ফিল্ডে আপনার যেটা ফিল্ড বা আপনার যেটা ইন্টারেস্ট, সো খুবই জেনারেল টাইপের কিছু কথাবার্তা সেটা অ্যাভয়েড করাই বেটার। এটা আপনার কাস্টমাইজ, পার্সোনালাইজড টেক্সট, পার্সোনালাইজড ওয়ার্ড ইউজ করা সবচেয়ে বেটার। সো এই ধরনের জিনিসগুলো আপনি মেক শিওর করবেন যে এই ধরনের জিনিস আপনি সেখানে লিখতেছেন না, যেটা রিলিভেন্ট শুধুমাত্র সেগুলো লিখতেছেন। নাও আমি মুভিং টু দ্য নেক্সট পার্ট, যে আপনি এসওপি লেখার জন্য কোন কোন বিষয় যদি আপনি একটু কেয়ারফুলি থাকেন, আপনার এসওপিটা আরো বেশি সুন্দর হতে পারে। ফর এক্সাম্পল, ফার্স্ট থিং হতে পারে যে আপনি যে স্ট্রাকচার আমাদের প্রিভিয়াস স্লাইডগুলোতে ছিল, যে একটা স্ট্রাকচার বইতে আসা, একটা ইন্ট্রো বা একটা বেসিক আপনার মোটিভেশনাল টাইপ থাকলো, দেন আপনি আপনার এডুকেশন নিয়ে বললেন, দেন আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, দেন কিছু ভলেন্টিয়ার যদি থাকে, দেন কেন আপনি এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে আসতে চাচ্ছেন, কেন এই ল্যাবে আসতে চাচ্ছেন সেটার কিছু জাস্টিফিকেশন, দেন আপনি একটু কনক্লুডিং কিছু স্টেটমেন্ট, যেটা আপনার কাইন্ড অফ লাইক যে এই প্রোগ্রাম থেকে আপনার ফাইনালি কি হতে পারে, আপনি কি এক্সপেক্ট করেন, এরকম কিছু। সো সেটার মধ্যে আরো কিছু পয়েন্ট যদি আপনি একটু স্পেসিফিক্যালি খেয়াল করেন, আপনার এই রাইট আপটা আরো বেশি সুন্দর হতে পারে। ফর এক্সাম্পল, যে প্রথমেই আপনি একটা জিনিস লেখার আগে, একটা এসওপি লেখার আগে, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে সেটা খুবই কেয়ারফুলি পড়ে নেবেন। সেখানে কিভাবে লিখতে বলছে, অনেক সময় সেখানেও একটা বেসিক কিছু গাইডলাইন দেওয়া থাকে, 2 3টা পয়েন্ট হাইলাইট করা থাকে, বা কত পেজ হবে, কত ওয়ার্ডের হবে, সেই ধরনের বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সো এটা আপনি মেক শিওর করবেন যে ওদের ওয়েবসাইটে যেটা বলা আছে সেই প্যাটার্নটা ফলো করা। যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে সেটা অবশ্যই অবশ্যই ফলো করার। আপনি আপনার প্যাটার্ন ইউজ করেন, আপনার জেনারেল ফরম্যাট, আপনার যে কি পয়েন্টস যেটা আছে, আপনার যে প্যাটার্ন, সেটার সাথে অবশ্যই অ্যালাইন করার চেষ্টা করবেন, যেটা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে বলে দিচ্ছে। সো এই জন্য আপনি প্রথমে ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়বেন। দেন ওয়ার্ড লিমিট, পেজ লিমিটের যে ব্যাপারটা আছে, এইটা অনেক সময় অনেক প্রোগ্রামে বলা থাকে যে 1 পেজের লিখতে হবে। সো এখন 1 পেজের লিখতে বলছে, আপনি 1.5 পেজ 2 পেজ লিখে ফেলছেন। সো এইটা মানে এটা মিন করে যে আপনি আসলে ইনস্ট্রাকশন পড়েন নাই, আপনি লিখছেন, লিখে দিয়ে দিচ্ছেন, মানে আপনি কেয়ারফুল না।
আপনি ইন ডিটেইল পারসন না। সো এটা অবশ্যই মেক শিওর করবেন যে এখানে মানে এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা, ওয়ার্ড লিমিট আছে কিনা, পেজ লিমিট আছে কিনা। যদি কখনো এমন হয় কোনো প্রোগ্রামে গিয়ে দেখলেন ওয়ার্ড লিমিটও বলা নাই, পেজ লিমিটও বলা নাই, স্ট্যান্ডার্ড একটা এসওপির সাইজ সেক্ষেত্রে মোটামুটি 1.5 পৃষ্ঠা, ম্যাক্সিমাম 2 পৃষ্ঠা, নেভার নেভার নট মোর দ্যান 2 পেজেস। সো মোটামুটি চেষ্টা করবেন যে এটা যেন 1.5 পৃষ্ঠা অ্যারাউন্ড থাকে, যেহেতু অনেকগুলো পয়েন্ট লিখতে হয়। সো সেটা কাভার করতে গেলে মোটামুটি আমাদের 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সামটাইমস লেগে যায়, কিন্তু এর বেশি না। এবং সেক্ষেত্রে পেজের আপনি A4 পেজ অর লেটার সাইজ পেজ ইউজ করবেন, 1 ইঞ্চ যে স্ট্যান্ডার্ড মার্জিন আছে সেটা ইউজ করবেন। এটা করতে গিয়ে আপনি 2 পৃষ্ঠার মধ্যে মার্জিন করতে আপনি ফন্ট সাইজ 12, খুব টাইট হয়ে গেলে 11 করতে পারেন, বা 12 রিকমেন্ডেড। এগুলো খুবই কেয়ারফুল মানে থাকতে হবে, বিকজ আপনি 2 পেজের মধ্যে করতে গিয়ে যদি আপনি মার্জিন অনেক ছোট করে ফেলেন, আপনি ফন্ট সাইজ 9-10 দেন, এটা মানে রিড করার জন্য খুব আসলে ইজি না আর কি। যখন পিডিএফটা শুরুতে ওপেন করবে, এটা খুবই ছোট ছোট লেখা দেখাবে, তখন তাকে জুম করে করে পড়তে হবে, যেটা মানে খুবই একটা রিডার ফ্রেন্ডলি ডকুমেন্ট না। সো এই ধরনের ছোটখাটো খুবই মাইনর যে ইস্যুস গুলো আছে, ফরম্যাটিং এর যে বিষয়গুলো, সেগুলো মেক শিওর করবেন। থার্ড পয়েন্ট হলো যে আপনি খুবই ফর্মাল টোনে লিখবেন, বাট ইন ইউর ওন ভয়েস, মানে আপনি তাদের সাথে কথা বলতেছেন এরকম একটা জিনিস। যেহেতু এসওপি এমন একটা ডকুমেন্ট, এটা মূলত একটা ইন্টারভিউ এর রিপ্লেসমেন্ট টাইপের, যে আপনি যখন যে স্টেজে অ্যাপ্লাই করতেছেন, তাদের ওই সুযোগ নাই যে আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলবে, যে ঠিক আছে তুমি বলো তোমার যেমন আমরা জব ইন্টারভিউ যেরকম হয়, আমাদেরকে জিজ্ঞেস করে যে তুমি এই পজিশনে বা আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাও, একটা কমন কোশ্চেন। কিন্তু অ্যাডমিশনের টাইমে কিন্তু সেই সুযোগটা নাই, যে তারা আপনাকে ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করবে, তাদের মনের যে কোশ্চেন আছে, তারা আপনাকে অ্যাসেস করার জন্য, আপনার মোটিভেশনটা দেখার জন্য যে জিজ্ঞেস করবে তুমি এটা বলো ওটা বলো, সেই সুযোগ নাই। সো এসওপি এমন একটা ডকুমেন্ট যেটাতে আপনি ফর্মালি একটা কনভারসেশন করতেছেন, কিন্তু ওয়ান ওয়ে কনভারসেশন, কারণ তারা আপনাকে কোশ্চেন করার সুযোগ নাই। সো আপনি একটা প্রিসেট কোশ্চেনের উপর বেস করে একটা কনভারসেশন ফরম্যাটে একটা আপনার ভয়েস দিয়ে সেইভাবে আপনি বলার চেষ্টা করবেন আর কি। এখানে একটা এক্সাম্পল দেই। যেমন আমার এসওপির একটা আহ, শেষে অলমোস্ট শেষে দিয়ে একটা পয়েন্ট ছিল যেখানে ভলেন্টিয়ার যে প্যারাটা ছিল ওইখানকার আন্ডারে। সো আমি লিখছি যে আমি বাংলাদেশে বাঁধন সাথে যুক্ত ছিলাম, যেটা একটা ব্লাড ডোনের ভলেন্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজেশন, এক্সেট্রা এক্সেট্রা। তো ওখানে আমি একটা কালকে আমি একটু পড়তেছিলাম আমারটাও, যেহেতু আজকে একটু কথা বলতে হবে এই জন্য। সো ওইখানে আমার একটা লাইন লেখা ছিল এরকম যে, আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট ডে when I first donated blood to a very emergency situation for a pregnant woman. And after a successful delivery, and when both mother and the child are safe, it gives me a very good inner feelings as a human being. আমি এই ধরনের কথা বলছি, এটা কিন্তু একটু মানে কাইন্ড অফ ইনফর্মাল আবার কাইন্ড অফ ফর্মাল, এরকম একটা মাঝামাঝি জায়গায় পড়ে, কিন্তু কথাটা খুবই মানে পার্সোনালাইজড একটা কথা, খুবই ওন ওয়ার্ডস আর কি। ব্যাপারটা এরকম যে আমি আমার নিজের ভাষায় আমার একটা ফিলিংস ওখানে কুইকলি মানে ফিট ইন করাই দিছি আর কি। তার মানে এই না যে পুরা বডিটাই এভাবে থাকছে, বাট একটা জায়গায় আমি যেহেতু ওটা একটু ইমোশনাল ব্যাপার স্যাপার, যে একজনকে রক্ত দিচ্ছি, তার জীবন বাঁচাইছি, ব্যাপারটা এরকম। সো সেখানে আমি জিনিসটা এইভাবে ফিট ইন করাই দিছি আর কি। সো এটা একটু আমার লেখার ফ্লোটাকে, আমি যে নিজে লিখতেছি, নিজে কথা বলতেছি তাদের সাথে, সেটার একটা এক্সপ্লেনেশন বা সেটার একটা এক্সপ্রেশন আর কি। দেন ফর এভরি প্রোগ্রাম আপনি প্রথমে একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে এসওপি লিখবেন। দেন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, এভরি টাইম আপনার ইয়ে থাকবে যে আপনি এভরি টাইম সেই এসওপিটা কাস্টমাইজ করতেছেন। আপনি একটা স্ট্যান্ডার্ড একটা জেনেরিক লিখে আপনি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন, 5টা জায়গায় একই জিনিস পাঠাবেন না। 5টা প্রোগ্রামের জন্য আপনি প্রথমে একটা স্ট্যান্ডার্ড লিখেন, দেন 5টার জন্য 5বার সেটাকে আপনি মডিফাই করে, যেখানে যা রিভাইজ করার প্রয়োজন সেটাকে এডিট করে বারবার আবার পড়ে, আপনাকে হয়তো প্রথমবার লেখার মতো টাইমে বা এফোর্ট দেওয়া লাগবে না, কিন্তু এভরি টাইম আপনি এটাকে কাস্টমাইজ করে এবং সেই প্রোগ্রামের গোল, সেই প্রোগ্রাম সম্পর্কে পয়েন্টস গুলো হাইলাইট করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। একটা লিখে ওইটাই বারবার সব জায়গায় দিলে এটা আলটিমেটলি আপনার কোনো কাজে আসবে না। ওরা এবং যারা অ্যাডমিশন কমিটি আছে তারাও এটা ভালো করেই বুঝতে পারে, কারণ এভরি ইয়ার ওরা এরকম হান্ড্রেডস এসওপি পড়ে, হান্ড্রেডস অ্যাপ্লিকেশন তাদের কাছে আছে। সো ওরা মোটামুটি পড়লেই বুঝতে পারে যে এটা আসলে কেমনে মানে কতটা সিরিয়াসলি একটা স্টুডেন্ট লিখছে বা লেখে নাই আর কি।
দেন এগেইন, যেহেতু আমরা একটা প্যারাগ্রাফ ফরম্যাটের কথা বললাম এবং এটাই মোটামুটি আমরা পার্সোনালি ইউজ করছি করে সাকসেসফুল হয়েছি, প্রোগ্রাম ডিগ্রি শেষ করছি। সো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে উম, আপনি ওই প্যারাগ্রাফ প্যাটার্নটা ফলো করতে পারেন, এটা খুবই রিকমেন্ডেড একটা ফরম্যাট। এবং এগেইন এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে নেক্সট প্যারাগ্রাফেরটা যেন একটা কানেকশন থাকে। যেমন ফর এক্সাম্পল, আপনি প্রথমেই প্রথম প্যারাগ্রাফে আপনি মোটিভেশনের কথা বললেন, যে মোটিভেশনটা আপনাকে পুশ করছে এই সাবজেক্টে বা এই বিষয়ে ক্যারিয়ার করার জন্য, এই বিষয়ে রিসার্চ করার জন্য। তার প্যারাগ্রাফে ওই পড়াশোনার ওই পড়াশোনা ইউজ করে, যে পড়াশোনা আপনি করছেন ওই কোর্স ওয়ার্কের নলেজ ইউজ করে আপনি কিছু রিসার্চের কাজ করছেন, যেটা থেকে আপনি পাবলিকেশন করছেন, কিছু স্কিল ডেভেলপমেন্ট করছেন। দেন আপনি আসলেন যে অ্যাপার্ট ফ্রম একাডেমিক থিংস, একাডেমিক পড়াশোনা, একাডেমিক রিসার্চ, আপনি কিছু সোশ্যাল ওয়ার্ক, ভলেন্টিয়ার ওয়ার্কের সাথে যুক্ত। দেন আপনি আসলেন যে নাও আমি আমার পড়াশোনা বা আমার নলেজটাকে একটু ইনক্রিজ করানোর জন্য আমি তোমার বিশ্ববিদ্যালয়ে আসতে চাই, এই প্রোগ্রামে আসতে চাই। সো প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু একটা একটা ফ্লো আছে, একটা একটা জায়গা থেকে শুরু হয়ে আস্তে আস্তে জিনিসটা একটা ফাইনাল স্টেজে আসতেছে। সো এটা মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা কানেকশন আছে আর কি। অ্যান্ড এগেইন কোনো ধরনের ভুল তথ্য, কোনো মিথ্যা তথ্য, এটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাডমিশন কমিটিও তারাও জানে। এই যে খুব আনরিয়েলিস্টিক একটা কথা বলে ফেললাম, এই ধরনের কথা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করা উচিত। বি অনেস্ট অ্যান্ড রাইট ইন ইউর ওন ওয়ার্ডস। আপনি আশা করি সাকসেসফুল হবেন আর কি। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা মাথায় রেখে আপনার লেখা উচিত আর কি। নাও অনেক সময় এমন হয় যে আমরা অনেকে সেকেন্ড মাস্টার্স করতে আসি। বাংলাদেশে হয়তো মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, দেন এখানে আর একটা মাস্টার্স করতে আসতেছি। ফর এক্সাম্পল, এটা আমার ক্ষেত্রেও ছিল। আমি বাংলাদেশে আমার অলরেডি মাস্টার্স কমপ্লিট হয়ে গেছিল। আমি যখন এখানে আসি, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার মাস্টার্স রানিং ছিল। আর যখন আমি চলে আসছি বাই দ্য টাইম আমার মাস্টার্স কমপ্লিট। সো সেটা একটা পয়েন্ট। আপনি সেকেন্ড মাস্টার্স করতেছেন, সেই ক্ষেত্রে এটাকে আপনাকে হয়তো একটা জায়গায় এক্সপ্লেন আপনি করে দিবেন, হয়তো না, আমি আমি সাজেস্ট করবো আপনি এটা এক্সপ্লেন করে দিবেন যে কেন আপনি আরেকটা মাস্টার্স করতেছেন। আপনি যেহেতু একটা মাস্টার্স করে ফেলছেন, বিশেষ করে যদি এটা এমন হয় যে আপনার মাস্টার্সটা বাংলাদেশের যে মাস্টার্স ছিল এখানকার যে মাস্টার্স আপনি আসতে চাচ্ছেন অলমোস্ট সেম, যদি একটু ডিফারেন্ট হয় সেক্ষেত্রে একটা স্ট্রং পয়েন্ট তো সেক্ষেত্রে আছেই। বাট যদি অলমোস্ট সিমিলার হয়, যেমন আমার ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার ছিল বাংলাদেশের মাস্টার্স এবং এখানকার মাস্টার্স। তো সেক্ষেত্রে আমি সেভাবে এক্সপ্লেন করেছি কেন করতে চাই। আমি এটাকে এইভাবে লেখার চেষ্টা করছি যে অলদো আমি একটা মাস্টার্স এখানে করছি, আমি টুকটাক রিসার্চেরও কাজ করছি, বাট আমি ফিল করি যে আমার কিছু নলেজ গ্যাপ আছে। আমার যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে বেসড অন আই মিন লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমাদের অনেক রিসোর্সের শর্টেজ থাকে। আমাদের ল্যাবগুলো তেমন ওয়েল এস্টাবলিশড না অনেক সময় হয়। সো এটা থেকে আমি ফিল করছি যে আমার কিছু নলেজ গ্যাপ আছে, যেটা আমার ফিল হওয়া জরুরি বিফোর আই মুভ টু মাই নেক্সট স্টেপ, মাই নেক্সট হায়ার স্টাডি জার্নি, লেটস সে পিএইচডি অর মাই ক্যারিয়ার ট্র্যাক। সো আমি ফিল করি যে আমার ওই গ্যাপটা আছে। এটা আপনি এক্সপ্লোর করবেন আপনার কি গ্যাপটা আছে, এটা এটা বলতে আমরা এতক্ষণ হাইলাইট করছি যে আমার পড়াশোনা এরকম, আমার সিজিপিএ এত, আমার রিসার্চ এত। এট দ্য সেম টাইম আপনি আপনার উইকনেসটাও জানেন। এটা প্রকাশ করাটা খুবই ইফেক্টিভ। মানে আপনি যখন আপনার স্ট্রেংথ আর উইকনেস বোথ জানেন, তার মানে হলো যে আপনি আপনার সম্পর্কে ভালো জানেন। সো নিজের উইকনেস বলতে কোনো দোষ নাই সেখানে। মানে এইভাবে আমি লিখছিলাম পার্সোনালি যে উম, আহ, যদিও আমি সিমিলার করছি এখানে করতেছি, বাট স্টিল আই ফিল যে আমার আরো বেশি স্ট্রং কিছু নলেজ, থিওরিটিক্যাল নলেজও দরকার, কিছু প্র্যাকটিক্যাল কাজেরও এক্সপিরিয়েন্স দরকার, যেটা আমাকে মূলত হেল্প করবে আমার নেক্সট স্টাডি বা নেক্সট ক্যারিয়ার পাথকে। সো এই জন্য আমি আরেকটা মাস্টার্স করতে চাই। দ্যাটস ইট। অ্যান্ড এগুলো খুবই জেনারেল কিছু জিনিস যে এগেইন বারবার গ্রামার চেক করবেন, স্পেলিং চেক করবেন, ক্ল্যারিটি চেক করবেন। এটার জন্য বিভিন্ন টুলস আছে, গ্রামারলি আছে, এআই টুলস গুলো আছে, সেগুলো ইউজ করতে পারেন। বাট এগেইন আপনি গ্রামারলি ইউজ করেন, এআই ইউজ করেন, কখনোই এই ধরনের টুলস এর উপরে 100% রিলাই করবেন না। অবশ্যই বারবার নিজে ম্যানুয়ালি চেক করবেন। আপনি প্রথমে কুইকলি একটা গ্রামারলি দিয়ে চেক করেন, এআই দিয়ে চেক করেন, দেন এভরি সিঙ্গেল লাইন ম্যানুয়ালি চেক করে বারবার পড়ে আপনি মেক শিওর করবেন যে এটা কারেক্ট আছে। দেন আপনার ওই রাইট আপটা আপনি কোনো সিনিয়র কেউ যে অলরেডি বাইরে পড়াশোনা করছে এরকম কারোর সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাদেরকে দিয়ে একটু রিভিউ করাইলেন, অন্তত 2-3 জনকে দিয়ে আমি বলবো যে অবশ্যই রিভিউ করানোর চেষ্টা করবেন। সেটা কেউ হইতে পারে যার ইংলিশটা খুবই ভালো, এরকম কেউ হইতে পারে যে আপনার হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেক করে দিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে কিনা। বা বিশেষ করে সবচেয়ে ভালো হয় যারা বাইরে পড়তেছে এরকম কেউ হইলে। সো এটা অবশ্যই মেক শিওর করবেন যে আপনার রাইট আপটা অন্তত 2-3 জন পড়ে একটা ফিডব্যাক আপনাকে দিছে।
দেন এগেন বারবার বারবার পড়বেন আপনার লেখা। আপনি আজ 2 দিন গ্যাপ দিয়ে 3 দিনের মাথায় গিয়ে আপনার লেখা আপনি আবার পড়েন, দেখবেন যে আপনি আরো 3টা ভুল নতুন বের করছেন, আপনার ভুল আপনি বের করতে পারতেছেন। তো যত বেশি পড়বেন, তত বেশি ভুল বের হবে, এবং এলাকে সেই অনুযায়ী আপনি রিভাইজ করতে থাকবেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে একদম লাস্টে আপনার নাম লিখতে ভুলবেন না। আহ, যে আপনার নাম লিখলেন, আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেন্ট সেটাও লিখতে পারেন। যে ফল 2025 অ্যাপ্লিকেন্ট ফর দ্য প্রোগ্রাম দিস ইজ দিস অ্যাট দিস ইউনিভার্সিটি। এবং যেটা আমি আগে বলছি যে ফন্ট সাইজ, পেজের সাইজ, এই ধরনের যে ফরম্যাটিং যে ইস্যুগুলো আছে সেটাও 100% মেক শিওর করবেন। কোথাও থেকে কোনো টেক্সট কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করতে গেলে অনেক সময় এমন হয় যে আপনার আগের আগের লাইনটা হলো টাইম নিউ রোমানে লেখা, পরেরটা দেখা গেছে অন্য একটা ফন্ট। এরকম এরকম অনেক কিছু হয়। কপি পেস্ট যারাই কপি পেস্ট করে একটা জায়গা থেকে, তাদের লেখা দেখলেই, ফরম্যাট দেখে বোঝা যায় লেখা কপি পেস্ট। সো এটা মানে এটা 100% অ্যাভয়েড করবেন। এবং মোটামুটি এই পয়েন্টগুলো যদি আমি বলবো যে একটু কেউ কনসিডার রাখতে পারে, ইনশিওর করতে পারলে, আশা করি যে ওই ফরম্যাটটা ইউজ করে এই ধরনের পয়েন্টগুলোকে মাথায় রেখে লিখতে পারলে অবশ্যই একটা সাকসেসফুল এসওপি লেখা সম্ভব। বাট এগেইন মেক শিওর করবেন যে আপনার লেখাটা যেন অন্য অ্যাটলিস্ট 2-3 জন আপনার লেখাটা রিভিউ করে দিচ্ছে, কারণ অনেক সময় আপনার ভুল আপনি নিজে ধরতে পারবেন না। সো অবশ্যই অন্য কাউকে সেটা দিয়ে রিভিউ করানো উচিত।